আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সীমান্তবর্তী এলাকায় বাড়ছে সংক্রমণ, নতুন করে যশোর ও নাটোরে লকডাউন। শুধু প্রচারণা নয়, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার তাগিদ বিশেষজ্ঞদের। স্কুল বন্ধ থাকায় অন্য কাজে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা, বাড়ছে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি। মিয়ানমারের কায়া রাজ্যে গৃহহারা লক্ষাধিক মানুষ, জান্তা সরকারের হামলা মামলাকে দায়ী করছে জাতিসংঘ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। সীমান্তবর্তী অঞ্চলে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বিভিন্ন এলাকায় চলছে আংশিক লকডাউন। নাটোর পৌরসভায় ও সিংড়ায় শুরু হয়েছে 7 দিনের বিশেষ লকডাউন। এদিকে যশোরের সংক্রমিত এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। করোনা ভাইরাসের নতুন হটস্পট রাজশাহীতে কিছুটা কমেছে সংক্রমণের হার। রাজশাহীর 490 জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে 199 জনের। আগের দিনের চেয়ে 4.45% কমে শনাক্তের হার দাঁড়িয়েছে 40.62%। এদিকে রাজশাহীতে অব্যাহত রয়েছে আংশিক লকডাউন। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নাটোর পৌরসভা ও সিংড়ায় শুরু হয়েছে 7 দিনের বিশেষ লকডাউন। মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় যশোরের অভয়নগর ও নওয়াপাড়া পৌরসভায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। কুষ্টিয়ায় একদিনে চলতি বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার 33.50%। জেলায় বিধিনিষেধ জারি হলেও খুব একটা কার্যকর হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জে শর্ত সাপেক্ষে বিশেষ লকডাউন শিথিল করা হয়েছে। মঙ্গলবার থেকে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা, তবে ক্রেতা নেই। করোনা ভাইরাস আতঙ্কে শহরে জনসমাগমও তেমন চোখে পড়ছে না। সাতক্ষীরায় কঠোর লকডাউনের মধ্যেও দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। শনাক্তের হার 60%। এদিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রত্না জামান, একুশে টেলিভিশন। কেবল প্রচার নয়, মাস্ক ব্যবহারে বাধ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS আয়োজিত অনলাইন আলোচনায় করোনা মোকাবেলায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। মাস্ক পরা বাধ্যতামূলক করতে ধর্মীয় নেতাদেরও সহযোগিতা চান বক্তারা। শ্রমিক, প্রান্তিক মানুষ, এমনকি ধর্মীয় নেতাদের অনেকেই করোনাকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন বিশিষ্টজনেরা। এদিকে মাস্ক কেনার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে বলে জানান অর্থ সচিব। আমার সন্তান যদি সকালবেলায় আমাকে বলে যে বাবা তুমি বাইরে যাওয়ার সময় তুমি মাস্ক ব্যবহার করে যাও, আমি ওটা অনেক বেশি গুরুত্ব দিয়ে শুনবো দেন এনি অফ দ্য ভলান্টিয়ার্স। মাস্ক হলো যে আমি যেটুকু শুনেছি সে হলো যে এই মুহূর্তে আমাকে এই রোগের সংক্রমণ থেকে বাঁচাবে। আর একটি মাস্ক হলো যে আমার কাছ থেকে সংক্রমণ যাবে না, আর একটি মাস্ক হলো যে অন্যদের কাছ থেকে আমার কাছে সংক্রমণ যাবে না। অর্থাৎ দুটো ব্যবহার করলে এর ইফেক্যাসি বোধহয় অনেক বাড়ে। গ্রাম পুলিশ এবং চৌকিদার এদের যে নির্ধারিত দায়িত্ব, সেই দায়িত্বটাই তারা সঠিকভাবে পালন করতে পারে না। তাদের পক্ষ থেকে যদি এইখানে ইন্টারভেনশনটাকে ইফেক্টিভ করার চেষ্টা করা হয়, আমার মনে হয় তাহলে আমরা একটা অকার্যকর
প্রতিষ্ঠান বা অকার্যকর লোকজনকে দিয়ে নতুন কাজের ভিতর নিয়ে যাচ্ছি। আমরা অন্য জায়গায় বাজেট কাট করেছি, আপনারা জানেন। আমরা অন্য জায়গায় একটা ইচ্ছতা সাধন করছি যে অন্য জায়গায় টাকা খরচ করবো না, কিন্তু আমরা হেলথ এবং এগ্রিকালচার যত টাকা চেয়েছে আমরা দিয়েছি। এখন মাস্কের জন্য যদি টাকা চাই 25 কোটি টাকা, আমি আপনাদের বলি এটা কোনো টাকাই না। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় পড়ালেখা ছেড়ে অন্য কাজে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা। অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এক কথায় করোনাকাল শিক্ষার্থীদের ফেলে দিয়েছে ভীষণ ক্ষতির মুখে। এ অবস্থা থেকে উত্তরণে স্কুল খোলার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানকে সাথে নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব আজ। হাবিবা সুলতানা 5ম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বাবার চায়ের দোকান সামলাচ্ছে। যে সময় বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, তখন চা আর পান সিগারেট বিক্রি করেই দিন কাটছে তার। অনেকদিন স্কুল বন্ধ, আমরা লেখাপড়া ভুলে যাইতেছি। দেশের অনেক শিক্ষার্থীর অবস্থা এখন হাবিবার মতোই। স্কুল তো বন্ধ, এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে। এখন লেখাপড়া সব ভুলে যাচ্ছে সবাই। স্কুল অনেক দিন তো বন্ধ, তার লেখা পড়ালেখা হয় না। অভিভাবকরা জানান, বাচ্চাদের নিয়ন্ত্রণ করাই কঠিন হচ্ছে। সন্তানরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে, এরকম শঙ্কার মধ্যে আছেন কেউ কেউ। সারাদিন মোবাইল নিয়ে বসে থেকে এখন যত দ্রুত সম্ভব স্কুল যেন খুলে দেয়। আগের মতো যে স্কুলে যাইব পড়ালেখা করব ওইরকম কোনো মনোযোগ নাই বাচ্চাদের। আশুলিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ ফাঁকা পড়ে আছে। কয়েকজন শিক্ষকের দেখা মিলল। ছাত্রছাত্রীদের সাথে দেখা নেই দীর্ঘদিন, তাই মনের কোণে আছে চাপা কষ্ট। স্কুল না থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলেই মনে করছেন শিক্ষকরা। পড়াশোনা বা শিক্ষার মান এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। শিক্ষক মহল উদ্বিগ্ন, প্যারেন্টসরা উদ্বিগ্ন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির বহুদলীয় গণতন্ত্রকে বহুদলীয় তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিরোধী দল হিসেবে গণতন্ত্র বিকাশে তাদের ভূমিকা জাতি জানতে চায়। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। দুর্নীতি, হাওয়া ভবন প্রতিষ্ঠা, দখল আর ভোট জালিয়াতির মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারাই ব্যাহত করতে চেয়েছিল। গণতন্ত্রের বিকাশে বিরোধী দলেরও একটা দায়িত্বশীল ভূমিকা থাকে, কিন্তু বিরোধী দল হিসাবে গণতন্ত্রের বিকাশে বিএনপি কী ভূমিকা রেখেছে জাতি আজ তা জানতে চায়। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরব তখন থাকবে। ইটভাটার কারণে ফসল ও পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিবাদে পার্বতীপুরে নানা কর্মসূচি। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। আগামী 1 জুলাই থেকে 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে করদাতা শনাক্তকরণ নম্বর বা TIN লাগবে না। এখন 1 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে লাগছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন নিয়মে সঞ্চয়পত্রের বিক্রি বাড়বে, নিম্ন আয়ের মানুষও কিছুটা স্বস্তি পাবে। তবে বড় অঙ্কের সুদের চাপে পড়তে পারে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। নিশ্চিত এবং সর্বোচ্চ মুনাফা, তাই মধ্যবিত্তের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ গন্তব্য সঞ্চয়পত্র। তবে সাধারণ মানুষের জন্য এটি লাভজনক বিনিয়োগ হলেও সরকারের জন্য তা উচ্চ সুদের ঋণ। তাই সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টানতে নানা উদ্যোগ নেয় সরকার, কিন্তু বিক্রির চাপ কমেনি। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল সরকারের, যদিও অর্থবছরের প্রথম 10 মাসেই বিক্রি হয়েছে 34,728 কোটি টাকা। এখন করোনাকাল, নিম্ন আয়ের মানুষের আয় কমে গেছে। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রির নীতিমালায় কিছুটা ছাড় দিয়েছে সরকার। 2021-22 অর্থবছরে 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে TIN লাগবে না। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা বাড়িয়ে 32,000 কোটি টাকা করা হয়েছে, কিন্তু 2021-22 অর্থবছর শেষে এ লক্ষ্যমাত্রাও ছাড়াবে বলে মত অর্থনীতিবিদদের। যেহেতু বাংলাদেশে এখন ব্যাংকিং খাতে সুদের হার এখন সর্বনিম্ন পর্যায়ে আছে, সেহেতু সবাই কিন্তু সঞ্চয়পত্রের দিকে ঝুঁকবে। এই বছর হয়তো 55,000 বা 50,000-এর উপর কোটি টাকার উপর বিক্রি হবে সঞ্চয়পত্র, যেটা বছরটা শেষ হয়ে যাচ্ছে। আগামী বছরে সেই পরিমাণটা আরও বেড়ে যাবে বলে আমরা শঙ্কা করছি। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র শুধুমাত্র সঞ্চয় অধিদপ্তর থেকেই কিনতে হবে।
এক ব্যক্তি সর্বোচ্চ 50 লাখ এবং যৌথভাবে 1 কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে গ্রাহক পেনশনভোগী হলে এককভাবে 1 কোটি এবং যৌথভাবে 1.5 কোটি টাকা পর্যন্ত কেনার সুযোগ রয়েছে। সরকার যদি ব্যাংকিং খাত থেকে ধার করত বর্তমান প্রেক্ষাপটে হয়তো 4%, 4.5% তারা টাকা নিতে পারত, কিন্তু সরকার 3 গুণ বেশি দাম দিয়ে এইখান সঞ্চয়পত্র থেকে নিচ্ছে। ফলে সুদের যে পরিমাণটা বাজেটে সেটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, 70,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং আগামীতে আরও উল্লম্ফন ঘটবে। আমরা যেটা আশা করছি যে সরকার যেন এটাকে একটা সমন্বয় করে। পুরো ব্যবস্থাটাকে একটা সঠিক গঠনমূলক একটা স্ট্রাকচারের মধ্যে আনার জন্য সরকার যেটি করতে পারে সেটি হচ্ছে কয়েকটি ভাগে এবং কয়েকটি স্তরে যদি সঞ্চয়পত্রগুলোকে ভাগ করা হয় এবং ভিন্ন ভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন ভাগের জন্য ভিন্ন ভিন্ন সুদ এবং ভিন্ন ভিন্ন নিয়ম কাঠামো যদি প্রচলিত করা যেতে পারে। 2021-22 অর্থ বছরে বাজেটের 11.4% ব্যয় হবে সুদ পরিশোধে, যার একটা বড় অংশই যাবে সঞ্চয়পত্রে। স্বপ্ন সোনার বাংলাদেশ। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় 300 একর জমির ফসল ও আম, লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলের ক্ষতি হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এসব ইটভাটা বন্ধ সহ ক্ষতিপূরণের দাবিতে কর্মসূচি পালন করছে কৃষক ও এলাকাবাসী। দিনাজপুর থেকে চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দিনাজপুরের পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নে 19টি অবৈধ ইটভাটা। এগুলোর বিষাক্ত ধোঁয়ায় প্রায় 300 একর জমির ফসল ছাড়াও আম, লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ইটভাটার কারণে প্রতি বছরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। ভাটা বন্ধ সহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি তাদের। ধান, আম, জাম, লিচু, কলা থেকে বিভিন্ন ধরনের ফসল আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। ছোট বাচ্চারা আমার এলার্জি হচ্ছে, হঠাৎ করে বুকের সমস্যা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে। এবার আরো ব্যাপক ক্ষতি হয়েছে, আমার প্রায় আনুমানিক 2 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আর যদি এই ক্ষতিপূরণটা যদি না দেয় তাহলে তো আমরা বউ বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাব। এদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। ইটভাটার কারণে যে ক্ষতিগ্রস্ত এই যে কৃষক, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ আমরা দাবি করছি। আমরা মনে করি যে ক্ষতিপূরণ, ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া দরকার। পরিবেশ অধিদপ্তর বলছে অনুমোদন ছাড়া ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যদি কোনো পক্ষ এই ইটভাটার দূষণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ দূষণকারী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। রত্না জামান, একুশে টেলিভিশন। করোনাকালে সব বিশ্ববিদ্যালয়ের মতো বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে তৈরি হয়েছে সেশন জট। এখনও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত না হলেও কিভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া যায় তা নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। এই যেন অন্যরকম এক ক্যাম্পাস, নেই চিরচেনা কোলাহল, ক্যাম্পাস জুড়ে রাজ্যের নিরাপত্তা। একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা, হলগুলো ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো আড্ডা নেই, শাটল ট্রেন ধরার তাড়াও নেই। 1 বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়ছে সেশন জট। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। যেখানে ছিল হাজারো শিক্ষার্থীর আনাগোনা, সেখানে আজ নীরব। আমরা যদিও অনলাইন ক্লাস করি, যে রুটিনভাবে যে জিনিসটা লাইফস্টাইল ছিল সেটা আমাদের মধ্যে এখন বিরাজ করতেছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেশন জট সবচেয়ে বেশি। তো আমরা কখন বিশ্ববিদ্যালয় থেকে বের হব, আমরা আমাদের ফিউচার নিয়ে আমরা এখন চিন্তা করতেছি। তো আমরা চাই কি সরকার একটা স্বাস্থ্য বিধিনিষেধ চালু করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। শিক্ষা কার্যক্রম না থাকায় শিক্ষকরাও চিন্তিত। শুধু কি আমরা সিলেবাস ধরে পড়াশোনা করি না, আমরা কোথাও একটু বসে বন্ধুরা একটু গলা ছেড়ে গান গাই, আমরা কোথাও একটু চা খাই, কোথাও আমরা বসে একটু নাটক নিয়ে আলোচনা করি। আমরা চাই এই পাহাড় গেরা সুন্দর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা দুরন্তপনায় মেতে উঠুক। তবে একাডেমিক কার্যক্রম আবার কিভাবে চালু করা যায় তা নিয়ে ভাবছেন উপাচার্য। মাননীয় শিক্ষামন্ত্রী একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে ফিজিক্যালি সামাজিক দূরত্ব বজায় রেখে যে পরীক্ষাগুলি স্থগিত পরীক্ষা সেগুলি নেওয়া যেতে পারে। আমরা চেষ্টা করব কোরবানের আগেই আমাদের অসমাপ্ত পরীক্ষাগুলো নিয়ে নিতে। দ্রুত সংকট কাটবে, বিশ্ববিদ্যালয় আবার মুখরিত হবে এই আশায় শিক্ষক শিক্ষার্থীরা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে।
আবারও জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস, নিরাপত্তা পরিষদের সুপারিশ। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্তবর্তী এলাকায় বাড়ছে সংক্রমণ, নতুন করে যশোর ও নাটোরে লকডাউন। শুধু প্রচারণা নয়, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার তাগিদ বিশেষজ্ঞদের। স্কুল বন্ধ থাকায় অন্য কাজে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা, বাড়ছে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি। মিয়ানমারের কায়া রাজ্যে গৃহহারা লক্ষাধিক মানুষ, জান্তা সরকারের হামলা মামলাকে দায়ী করছে জাতিসংঘ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।